দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। রপ্তানি বন্ধ থাকায় সুগন্ধি চালের আন্তর্জাতিক বাজার হারাচ্ছে দেশ, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। বিনিয়োগ বাড়ছে, সরকারি ট্রেজারি বিল ও বন্ডে উচ্চ মুনাফার কারণে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। একদিনের ব্যবধানে হিলিয়ে স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম, আমদানি বাড়ায় দাম আরও কমার আভাস। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সুগন্ধি চাল রপ্তানি বন্ধ থাকায় এই পণ্যটির আন্তর্জাতিক বাজার হারাচ্ছে দেশ, সেই সাথে কমছে দেশের প্রক্রিয়াজাত কৃষি পণ্যের রপ্তানির পরিমাণও। এমন অবস্থায় সুগন্ধি চালের ওপর থেকে রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আর বাজার ধরে রাখার স্বার্থে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। 2009 সালে প্রথম সুগন্ধি চাল রপ্তানি করে বাংলাদেশ 663 টন, যা পরবর্তী 10 বছরে বেড়ে 9000 টনে পৌঁছায়। আর 2019-20 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 10,879 টনে। হিসেব বলছে 2021-22 অর্থ বছরে বাংলাদেশ সুগন্ধি চাল রপ্তানি করে আয় করেছিল $85 লাখ। পরের বছরে এই আয় বেড়ে $90 লাখ উঠেছিল। তবে 2022-23 অর্থ বছরের শেষে সুগন্ধি চাল রপ্তানি বন্ধ করে সরকার। এক্সপোর্টটা স্লো হলো, আমরা ফরেন কারেন্সি আর্ন করে সরকারকে হেল্প করতে পারছি না এই ক্রাইসিসে। প্লাস হচ্ছে যে এই জায়গাটা অন্যরা দখল করে নিল, অন্যদের দখল করে নিল, কিন্তু আমাদের লাভের লাভ যেটা সেটা আসলে কিছুই হলো না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ফরেন কারেন্সি যেটা ডলার সরকারকে হেল্প করতে পারতাম এই ক্রাইসিসে, সেই জায়গা থেকে বঞ্চিত হলো, দেশ বঞ্চিত হলো। ব্যবসায়ীদের হিসেবে 2023-এর শুরুতে 33টি প্রতিষ্ঠানকে 24,416 টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার, যার মধ্যে 2023 সালের জুন পর্যন্ত রপ্তানি করা গেছে 3,244 টন। বাকি 21,172 টন রপ্তানি আটকে গেছে নিষেধাজ্ঞার ফলে, যার ফলে প্রভাব পড়েছে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে। এতে কমেছে এ খাতের সার্বিক রপ্তানি আয়। রপ্তানি করতে গেলে একটা অ্যাসর্টেড আইটেম আমাদের এক্সপোর্ট করতে হয়, সবকিছু মিলাইয়া একসাথে আমাদের এক্সপোর্ট করতে হয় একটা কন্টেনারে। যদি 40 ফিট একটা কন্টেনার থাকে, সেখানে 4 থেকে 5 টন হয়তো চাল থাকলো, বাকি যে এগ্রো প্রসেসিং পণ্যটা থাকলো, এই চালটা যখন আমি দিতে পারতেছি না, ওই এগ্রো প্রসেসিং পণ্যটা রপ্তানি হচ্ছে না। এখন এই কারণে আমরা সরকারকে বলবো, সরকারের কাছে আহ্বান জানাবো, সার্বিক রপ্তানির চিত্র, কৃষকের চিত্র, এগ্রো প্রসেসিং সেক্টরের অবস্থার দিক বিবেচনা করে যেন সরকার এটাকে রপ্তানি উন্মুক্ত করে দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশে প্রতি বছর গড়ে 18 থেকে 20 লাখ টন সুগন্ধি চাল উৎপাদিত হয়, যার মধ্যে দেশের অভ্যন্তরীণ চাহিদা মাত্র 15 থেকে 16 লাখ টন। সেই হিসেবে 3 থেকে 4 লাখ টন উদ্বৃত্ত থাকে প্রতি বছর, যদিও বছরে সুগন্ধি চাল রপ্তানি হতো গড়ে 10,000 টনের মতো। বিদেশি বাজারটা যাতে নষ্ট না হয় সেটা চিন্তা করে, এবং বর্তমানে যেহেতু ডলার সংকট আছে, কিছু ডলার যদি আমরা অ্যারোমেটিক চাল রপ্তানি করে আয় করতে পারি তাহলে সেটা কিন্তু ভালো। এই দিক থেকে অ্যারোমেটিক চাল রপ্তানির উপর কোনো বিধিনিষেধ না থাকাই উচিত। ব্যবসায়ীদের তথ্য মতে বছরে অন্তত 80 লাখ টন সুগন্ধি চালের বেচাকেনা হয় বিশ্ববাজারে, যার মধ্যে 80 লাখ টন বাসমতি সরবরাহ করে ভারত। দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ থাইল্যান্ড, এরপরে রয়েছে ভিয়েতনাম ও চীন। আর পাকিস্তান বছরে গড়ে 6 লাখ টনের মতো সুগন্ধি চাল রপ্তানি করে। বিপরীতে বাংলাদেশ এখন পর্যন্ত গড়ে সর্বোচ্চ 10 লাখ টন চিনিগুড়া রপ্তানি করছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। উচ্চ মুনাফার কারণে বিনিয়োগ বাড়ছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে, যেখানে প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার পাশাপাশি বিনিয়োগে আগ্রহী হচ্ছেন সাধারণ মানুষও। বিশ্লেষকরা বলছেন এর ফলে বাড়ছে সরকারের সুদ আর ব্যয়ের চাপ, আর ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের বন্ড বিলে অধিক বিনিয়োগের কারণে কমছে ঋণ দেওয়ার সক্ষমতাও। যদিও স্বল্প মেয়াদে এমনটা হবার শঙ্কা নেই বলে জানিয়েছেন ব্যাংকাররা। রায়হান শোভনের রিপোর্ট। দেশের ব্যাংক আমানতের সর্বোচ্চ সুদ হার এখন 9 থেকে 11%, অর্থাৎ 1 বছরের জন্য 100 টাকা ব্যাংকে রাখলে সুদসহ আয় হিসেবে পাওয়া যায় 109 থেকে 111 টাকা পর্যন্ত। যেখানে পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মূল্যস্ফীতির হার 9.72%, অর্থাৎ কোনো পণ্য বা সেবা আগে যেখানে 100 টাকায় পাওয়া যেত, সেই একই পণ্য বা সেবা কিনতে এখন ব্যয় করতে হচ্ছে 109 টাকা 72 পয়সা। সেই বিবেচনায় ব্যাংক থেকে আপনার মুনাফা প্রাপ্তি অনেকটা বাজার দরের কাছাকাছি কিংবা কম, ফলে ব্যাংকে টাকা রাখায় আগ্রহ কমেছে মানুষের। অন্যদিকে নিয়মের কড়াকড়িতে বিনিয়োগ কমছে সঞ্চয়পত্রেও। সঞ্চয়পত্রে কিন্তু বেচা বিক্রি একেবারে কমে গেছে। একটা হচ্ছে সঞ্চয়পত্রের আপনার যে রেটটা হাই বলা হচ্ছে, এটা কিন্তু 5 বছর রাখার পর আপনি পাবেন, ওটা প্রোগ্রেসিভ রেট, প্রতি বছরে বাড়তে বাড়তে। আর তাছাড়া যে হচ্ছে কি আপনি হঠাৎ করে ভাঙাতে গেলে আপনি কিন্তু রেট কিন্তু অনেক কম পাবেন।
ব্যাংক আর সঞ্চয়পত্র বিনিয়োগের বিকল্প হিসেবে আগ্রহ বাড়ছে ট্রেজারি বিল আর বন্ডে। তথ্য বলছে ট্রেজারি বিলে 91 দিনের জন্য বিনিয়োগে পাওয়া যাচ্ছে 11.65% মুনাফা, 182 দিনের বিনিয়োগে 11.80 ও 1 বছরের জন্য পাওয়া যাচ্ছে সর্বোচ্চ 12% সুদ হার। একইভাবে বন্ডে বিনিয়োগে পাওয়া যাচ্ছে 12.30 থেকে সর্বোচ্চ 12.60% মুনাফা, যা ব্যাংক ও প্রতিষ্ঠানের বিনিয়োগের পাশাপাশি আগ্রহী করছে সাধারণ মানুষকেও। বন্ড ইজ এ ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট এবং এটা লিকুইডিটি অনেক বেশি এবং এটা ডেপথও অনেক ভালো, ফলে এটা বিক্রি ক্রয় বিক্রি যে কোনো সময় কেনা যায়, যে কোনো সময় বিক্রিও করা যায়। এবং এখন তো ব্যাংকগুলো, আগে তো শুধু ইনস্টিটিউশনগুলো কিনতে পারতো, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এখন তো ব্যক্তি পর্যায়ের ব্যক্তিরাও কিনতে পারে। কাজে একটা নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের জন্য ব্যক্তিগত পর্যায়ে। বিশ্লেষকরা বলছেন বন্ড আর ট্রেজারি বিলের বাড়তি বিনিয়োগ সরকারের সুদ পরিশোধের চাপ অনেকটাই বাড়িয়ে দেবে। একই সাথে ট্রেজারি বিল বন্ডে ব্যাংকের অধিক বিনিয়োগ এবং এই খাত থেকে সরকারের বড় অঙ্কের ঋণ গ্রহণ বাধাগ্রস্ত করতে পারে বেসরকারি খাতের ঋণের প্রবাহ, যদিও এ বিষয়ে দ্বিমত আছে ব্যাংকারদের। আমরা যদি ডিপোজিট আরও বাড়াতে পারতাম, আমাদের আর্থিক খাতটা যদি আরও বড় হতো, তাহলে সরকার এই 96,000 কোটি টাকা নিচ্ছে, এটা কোনো ব্যাপারই ছিল না। কিন্তু এই ছোট আর্থিক খাতে এই 96,000 কোটি টাকা নেওয়াটা একটা বড় একটা অংশ নিয়ে নিচ্ছে সরকার। সেই কারণে বাজারে মানি মার্কেটে একটা টেনশন সৃষ্টি হচ্ছে। এখানে আপনি গ্যাসের জন্য দেখেন অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে আছে, তাই না? তো এখন সাহেব যারা নতুন ইনভেস্টমেন্ট করবে তারা চিন্তা করছে যে আমি এখন আর ইনভেস্টমেন্ট করবো কিনা। যদি সবগুলো জিনিসগুলো ইমপ্রুভমেন্ট হয় তখন ডেফিনেটলি চাপ আসবে, এবং তখনও যদি সরকার যদি এইভাবে বড় করে মার্কেট যদি এরকম টাইটনেস থাকে, তখন ডেফিনেটলি যেটা আমরা ইংলিশ শব্দ বলি যে ক্রাউডিং আউট এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে তেমন কোনো সম্ভাবনা নেই। অ্যাটলিস্ট আগামী 3-4 মাসে আমরা মনে করি না যে তেমন কোনো মেজর চাপ থাকবে। দেশের ট্রেজারি ব্যাংকগুলোর মাধ্যমে সব শ্রেণী পেশার মানুষ ট্রেজারি বিল কিংবা বন্ডে বিনিয়োগ করতে পারবেন, তবে শেয়ার বাজারের মাধ্যমে শুধুমাত্র বন্ড কেনা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী ট্রেজারি বন্ডে বিনিয়োগের পরিমাণ 4,04,000 কোটি টাকার বেশি, আর ট্রেজারি বিলে বিনিয়োগ আছে 1,44,286 কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম আরেক দফা কমেছে কেজিতে 3 থেকে 4 টাকা। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে 85 থেকে 86 টাকা বিক্রি হলেও এখন তা কমে 82 টাকা দরে বিক্রি হচ্ছে। বন্দরের আমদানিকারকরা জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আগে বন্দর দিয়ে অনিয়মিতভাবে দিনে 1 থেকে 2 ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে 10 থেকে 12 ট্রাক করে আমদানি হচ্ছে। এতে করে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর 4 বছর ধরে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সরকারি একটি শপিং মল। উদ্বোধনের আগেই চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন জিনিসপত্র, পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 4 তলার এই সুরম্য ভবন নির্মিত হয়েছিল মূলত নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রির সুবিধার্থে। বান্দরবান সদরের মেঘলা এলাকায় 5.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটির কাজ শুরু হয় 2018 সালে। 2020 সালের জুনে কাজ শেষ হওয়ার পর থেকে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি। চুরি হয়ে যাচ্ছে লাইট সহ বিভিন্ন জিনিসপত্র, এবং এটা পরিত্যক্তভাবে আছে। এখন এখান থেকে বিভিন্ন মালামাল বা চুরি হচ্ছে, বিভিন্ন কিছু, অনেক সময় অনেক কিছু ভেঙে যাচ্ছে বা আগুন ধরতেছে। কোটি কোটি টাকা খরচ করতে হবে, একটা নাইট গার্ড সিকিউরিটি দিলে কয় টাকা বেতন দিব, ওটা থাকলে তো এটা জিনিসটা নিরাপদ থাকতো। জনমানবহীন এই ভবনে রাতে বসে মাদকসেবীদের আড্ডা, জানান স্থানীয়রা। রাতে গেট বন্ধ থাকে, ভিতরে ওইখানে মদের আড্ডা, জুয়ার আড্ডা এই জাতীয় হচ্ছে। বিপণী কেন্দ্রটিতে 45টি দোকান, একটি চাইল্ড কেয়ার রুম সহ বেশ কিছু রুম করা হয়েছে। তবে এসব চালু না হওয়ায় হতাশ নারী উদ্যোক্তারা। খুব দ্রুত যেন চালু করা হয়, এতে করে এলাকার যে পণ্য বা যারা মহিলারা জড়িত আছে তারা কাজটা ভালোভাবে করতে পারবে এবং অবভিয়াসলি এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবে। চালু না হওয়ার কারণে যেমন আমি আমার পণ্যটা প্রসার করতে পারছি না, পণ্যটা ওখানে আমি প্রদর্শন করতে পারছি না, আমার কর্মসংস্থানে ব্যাঘাত হচ্ছে। যেমন আমাদের অনেক নারীরা আছে, আমরা যে ভবনটির দিকে তাকিয়ে আছি। আমরা ইতোমধ্যে বান্দরবান জেলায় এই মার্কেটে আমাদের বেশ কয়েকটি সমিতিকে মোট 18টি দোকান বরাদ্দ দিয়েছি
খুব শীঘ্রই আমরা এই মার্কেটটি চালু করতে পারবো আশাবাদী। ইতিমধ্যে এখানে আমরা মহিলাদের সমন্বয়ে যে হস্তশিল্প একটি মেলা, এটি আমরা মেলার অনুমোদনও দিয়েছি। আমরা চাই এই সমস্ত মেলাগুলোও যদি ওখানে হয় তারপরও এটি কিছুটা কার্যকর হবে। বান্দরবানে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে নিবন্ধনকৃত মহিলা সমিতি ভিত্তিক ব্যতিক্রমী ব্যবসায়ী উদ্যোগ জয়িতার কর্মসূচির আওতায় নির্মিত হয় এই ভবন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স মাত্র 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,483-তে। বেচাকেনা হয়েছে 564 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 121টির, কমেছে 221টির, আর অপরিবর্তিত আছে 55টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে 1.8 পয়েন্ট কমে গিয়ে 5,483-তে এসে অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে, কিন্তু মধ্যভাগে এসে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেসার বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীতে মার্কেট কিছুটা রিকভার করার চেষ্টা করলেও দিন শেষে মার্কেট 1.8 পয়েন্ট নেগেটিভ নিয়ে তার আজকের লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 121টি কোম্পানি, কমেছে 221টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 55টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 564 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টোটাল টার্নওভার ছিল 890 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টোটাল টার্নওভার ছিল 616 কোটি টাকা। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলোর। আজকে এদের প্রায় 23 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয়তে দেখতে পাচ্ছি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। ইন্ডেক্স কমার জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল বিএক্স ফার্মার। গেনার লিস্টে প্রথমেই পাচ্ছি এনআরবি ব্যাংক এবং দ্বিতীয়তে ছিল টেকনোডার্ক। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়ছে চীনে। গ্লোবাল এনার্জি মনিটর জিইএম এর এক প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী নবায়নযোগ্য বিদ্যুতের যে পরিমাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, চীনে বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা তার প্রায় দ্বিগুণ। চলতি বছরের শেষ নাগাদ দেশটিতে বায়ু ও সৌর বিদ্যুৎ উৎপাদন দাঁড়াবে 1,200 গিগাওয়াটে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কার্বন নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যকে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। 2020 সাল থেকেই এ খাতে বিনিয়োগ বাড়ছে উল্লেখযোগ্য হারে। বর্তমানে বিশ্বে তেল, গ্যাস ও কয়লা ভিত্তিক জ্বালানিতে যে পরিমাণ বিনিয়োগ হচ্ছে, তার চেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে নবায়নযোগ্য জ্বালানিতে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর তালিকায় সবচেয়ে এগিয়ে দক্ষিণ এশিয়ার দেশ চীন। সাম্প্রতিক বছরগুলোতে মানসম্পন্ন নতুন উৎপাদন শক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। নেওয়া হচ্ছে নতুন নতুন প্রকল্প। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল এনার্জি মনিটর জিইএম এর এক প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী বাস্তবায়নাধীন বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্পের শীর্ষে রয়েছে চীন। দেশটিতে মোট 339 গিগাওয়াটের বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে, যেখানে যুক্তরাষ্ট্রে চলমান বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্প আছে 40 গিগাওয়াট। জিইএম এর প্রতিবেদন বলছে, 2023 সালের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে চীন যে পরিমাণ সৌর প্যানেল স্থাপন করেছে তা আগের 3 বছরের সমান এবং বাকি বিশ্বের চেয়ে বেশি। বিশ্লেষকরা বলছেন, এমন উদ্যোগের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অদূর ভবিষ্যতে বায়ু ও সৌর প্যানেল স্থাপনে বাকি বিশ্বের তুলনায় এগিয়ে যাবে চীন। তবে চীন যদি তাদের অর্থনীতি থেকে কার্বনের তীব্রতা 18% কমানোর লক্ষ্য পূরণ করতে চায়, তবে তাদের আরও বেশি নবায়নযোগ্য বিদ্যুৎ প্রয়োজন হবে বলেও জানান বিশ্লেষকরা। হিসেব বলছে, চীন যদি প্রয়োজনীয় বিদ্যুতের 25% জীবাশ্ম জ্বালানি ছাড়াই উৎপাদনের লক্ষ্য পূরণ করতে চায়, তবে 2030 সালের মধ্যে দেশটিকে 1,600 থেকে 1,800 গিগাওয়াট বায়ু ও সৌর বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সে লক্ষ্য অর্জনে এখনও অনেক পিছিয়ে আছে দেশটি। জিইএম এর প্রতিবেদনের হিসেবে চলতি বছরের শেষ নাগাদ চীনে বায়ু ও সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে 1,200 গিগাওয়াট। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।